আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো সুপার মা। এক শহরে বাস করত নীতি নামের একটি মেয়ে। নীতির বাবা মা কেউ ছিল না। সে ছোটবেলায় একটা অনাথ আশ্রমে বড় হয়। নিতুর এখন 23 বছর বয়স। সে একটা মার্শাল আর্ট স্কুল সামলায়। নীতি মার্শাল আর্টে খুব ভালো ছিল, তাই শহরের অধিকাংশ ছেলে মেয়েরা নিতুর কাছে মার্শাল আর্ট শিখতে আসতো। অন্যদিকে মিঠুন নামের এক ছেলে ছিল। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা ছিল সেই শহরের অনেক বড় বিজনেসম্যান এবং তার মা ছিল এক ইউনিভার্সিটির টিচার। বলতে গেলে মিঠুনদের পারিবারিক অবস্থা ছিল অনেক ভালো। ভার্সিটিতে পড়াকালীন মিঠুন আর নীতির পরিচয় হয় এবং তাদের একটা সুন্দর সম্পর্ক হয়। একদিন মিঠুন নীতিকে বলে, নীতি, আমি তো এখন স্টেবল হয়ে গিয়েছি, আর বাবার বিজনেসটা এখন আমি দেখছি। আমি চাচ্ছি আমাদের বিয়েটা এখন হয়ে যাক। আর এছাড়া তুমি তো একাই থাকো, আমার তোমাকে এভাবে একা রাখতে ভালো লাগে না। আজকালকার দিন তো ভালো না, কখন কি হয়ে যায় কে জানে। এর জন্য আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। আমার আবার কি হবে? তুমি তো জানোই আমি কত ভালো মার্শাল আর্ট পারি। আর কারোর কি কোনো ক্ষমতা আছে আমার সামনে 2 মিনিট টিকে থাকবে? আমি জানি, কিন্তু আজকালকার সমাজ একদমই অন্যরকম হয়ে গেছে। মেয়েদের একা থাকা একদমই উচিত নয়, আর আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। আর এছাড়া বাড়ি থেকে আমাকে বিয়ের জন্য খুব প্রেসার দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো তখন আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। আর সত্যি বলতে আমারও একা থাকতে আর ভালো লাগে না। বাসায় সারা দিন আমাকে একা একা মুখ বন্ধ করে থাকতে হয়। যখন তুমি আমাকে কল করো তখনই তোমার সাথে একটু কথা হয়। আর আমার যদি বিয়ে হয়ে যায়, তোমার মাকে আমি নিজের মায়ের মতো দেখবো, আর তোমার বাবাকে আমার বাবার মতো। আমি তো ছোট থেকে আমার বাবা মায়ের আদর ভালোবাসা পাইনি। বিয়ের পর তোমার বাবা মাকে আমি আমার নিজের বাবা মায়ের মতো ভালোবাসবো। ঠিক আছে নীতি, তাহলে আজই আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো। সেদিন মিঠুন বাড়ি গিয়ে তার বাবা মাকে তার সব কথা খুলে বলে। এটা শুনে মিঠুনের মা খুব রেগে যায় আর বলে, তুই এটা কি বলছিস খোকা? আমি ওই মেয়েকে আমাদের বাড়ির বউ করতে পারবো না। আমাদের সমাজে আমাদের একটা মান সম্মান আছে। অমন মেয়েকে আমাদের বাড়ির বউ করে আনলে আমাদের মান সম্মানটা ধুলোর সাথে মিশে যাবে। কিন্তু মা, এটা কিভাবে সম্ভব? নীতির একটা পার্সোনাল মার্শাল আর্ট সেন্টার আছে, সেখানে ও অনেক বাচ্চাদের মার্শাল আর্ট শেখায়। ওর মান্থলি কত ইনকাম হয় তুমি জানো? আর তাছাড়া ওর নাম ডাক এই শহরে অনেক ভালো, যে কেউ ওকে চেনে। তাহলে ওকে আমি যদি বিয়ে করি, তাহলে তোমাদের মান সম্মান কেন নষ্ট হবে? যার বাবা মায়ের কোনো ঠিক ঠিকানা নেই, সেই মেয়েকে আমাদের বাড়ি নিয়ে এসে সমাজে সবার কাছে কি বলবো? তুই বল, কি জবাব দেব? ও কার সন্তান? ওর বাবা মাকে? দেখো মা, আজকের এই যুগে এসেও যদি তোমাদের এই সমস্ত জিনিস নিয়ে এত ইস্যু হয়, তাহলে তোমরা তোমাদের মতো ভালো থাকো। আমার যা সিদ্ধান্ত আমি তোমাদের দিয়ে দিয়েছি। আমি নিতুকেই বিয়ে করব। ওকে ছাড়া আর কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এতে তুমি রাজি থাকো আর না থাকো। একটা কথা তুই মনে রাখিস, তুই যদি ওই মেয়েকে আমাদের বাড়ি বউ করে আনার চেষ্টা করিস, তাহলে কিন্তু তোদের এই বাড়ি কোনো জায়গা দেব না। ঠিক আছে মা, আমার দরকার নেই এই বাড়িতে থাকার। নীতির যা আছে তা দিয়েই আমরা ভালো করে থাকতে পারবো। এই বলে মিঠুন ওখান থেকে চলে যায়। তখন মিঠুনের বাবা মিঠুনের মাকে বলে, আরে আজকালকার ছেলেদের মেজাজ যেমন খিটখিটেই থাকে, ওদের সাথে এভাবে কথা বললে হবে না। মিঠুন যা বলছে তাই মেনে নাও। একবার ওই মেয়েটাকে আমাদের বাড়ি আনতে পারি, তারপরে কোনো না কোনো অজুহাতে ওই মেয়েকে আমাদের বাড়ি থেকে বিদায় করব। এখন তুমি তোমার ছেলেকে গিয়ে বলো আমরা রাজি আছি, আর যত দ্রুত সম্ভব ওই মেয়েটাকে আমাদের বাড়ি বউ করে আনো, তারপর আসল খেলা হবে। তারপর মিঠুনের মা মিঠুনের কাছে গিয়ে তাদের মেনে নেওয়ার কথা বলে। আর তারপর মিঠুন আর নীতির ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের 1.5 বছর খুব ভালোই গিয়েছিল। আর তারপর নীতি যমজ 2 কন্যার জন্ম দেয়। মিঠুন তার 2 মেয়েকে নিয়ে খুব খুশি হয়। একদিন মিঠুনের মা মিঠুনের বাবাকে বলে, হ্যাঁ গো, 1.5 বছর ধরে তো আমরা কিছুই করতে পারলাম না। আর এর ভিতরে তো এই মেয়েটা দুটো সন্তানের মাও হয়ে গেছে। এখন কি একে আমরা তাড়াতে পারবো? মিঠুন তো এবার কোনোভাবে বাড়ি থেকে বের করবে না। আর দেখছো না, মেয়ে হওয়ার পর থেকে ওর কদর কেমন বেড়ে গেছে। আমি তো এটারই অপেক্ষা করছিলাম, এবার দেখবে কি হয়। একদিন নীতি রুমে তার 2 মেয়ের সাথে খেলা করছিল। তখন সেই ঘরে একটা ছেলে এলো আর এসে বলল, হাই ডার্লিং, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। আপনি কে? আমি তো আপনাকে কোনোদিনও দেখিনি। আর আপনি এটা কোন ধরনের ভাষায় আমার সাথে কথা বলছেন?
আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ভদ্র বাড়ির ছেলে, কিন্তু কথাবার্তার এমন ধরন কি করে আপনার? আরে ডার্লিং, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি মৃধা, তুমি আমায় ভুলে গেলে? আরে ডার্লিং, আমি তো তোমার সেই পুরনো প্রেমিক। এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলে? হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? হু আর ইউ? আর আমি আপনাকে সত্যিই চিনি না, এগুলো আপনি কি বলছেন? আরে ডার্লিং, এদিকে এসো। কতদিন পর তোমার সাথে দেখা হলো। বেশ ভালো একটা ছেলেকে ফাঁসিয়েছো বলতে হবে। কত সুন্দর বাড়ি, এতে তো দেখছি অনেক টাকা আছে। আরে আমার কাছে কম কি ছিল? তুমি আমাদের সন্তানকে নিয়ে চলো। 1 বছর হয়ে গেছে আমাদের দেখা হয়েছে, এর ভিতরে আর একদিনও কন্ট্যাক্ট করলে না। আর আমাদের যে 2টা সন্তান হয়েছে তা তো আমাকে কিছুই বললে না। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা তো আমার আর মিঠুনের সন্তান। আপনি কে? আর এই সমস্ত কেন বলছেন? তখনই ঘরে মিঠুন চলে আসে, সাথে তার বাবা মা। তখন তার মা মিঠুনকে বলে, দেখেছিস, এর জন্য এই সমস্ত মেয়েকে আমি আমাদের বাড়ির বউ করতে চাইনি। এর চরিত্র দেখ, এ একা একা থাকতো আর এ কি ধরনের ছেলেদের সাথে সম্পর্ক করেছে। আমি জানতাম এই সন্তান তোর কিছুতেই না, এই মেয়েটা তোকে ঠকিয়েছে। এসব দেখে মিঠুন অনেক অবাক হয়ে যায়। তারপর সে রেগে গিয়ে নীতিকে বলে, নীতি, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? আমি কখনো আশা করিনি তুমি আমার সাথে এমন একটা কাজ করবে। বিশ্বাস করো মিঠুন, এই সব কিছু মিথ্যে। ইভেন আমি এই লোকটাকে চিনিও না। মিথ্যে বলছে ও। আরে ডার্লিং, তুমি আবার এভাবে অস্বীকার করতে পারো না। অন্তত আমাদের সন্তানের কথা ভাবো। আপনি এখান থেকে বেরিয়ে যান, ছোট লোক কোথাকার। আর এসব আপনি কি বলছেন? এটা আমার আর মিঠুনের সন্তান। আপনি এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আমার সংসারটা এভাবে ভাঙবেন না। ইনাফ ইজ ইনাফ, অনেক হয়েছে নীতি। আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। আমার ভালোবাসার দাম তুমি এভাবে দিবে আমি কখনো আশা করিনি। এই লোকটা কি মিথ্যে বলছে? আর ও এগুলো কেনই বা বলবে যদি তোমাদের ভিতরে কোনো সম্পর্কই না থাকে? মিঠুন, তুমি কি আমায় বিশ্বাস করো না? এতগুলো বছর তো তুমি আমায় চেনো, সেই ইউনিভার্সিটি থেকে। আর তুমি এই ফালতু একটা লোকের কথা শুনে এভাবে আমাকে ভুল বুঝবে? প্লিজ আমায় ভুল বুঝো না। এতদিন আমি তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু এখন ঠিক বুঝছি। আমার বাবা মায়ের কথা আমার আগে শোনা উচিত ছিল। আর এই যে মিস্টার, আপনি আপনার প্রেমিকা আর আপনার সন্তানকে নিয়ে এখন এই বাড়ি থেকে চলে যান। আর নীতি, তোমায় বলছি, তোমার এই মুখটা যেন আমি আর দ্বিতীয়বার না দেখি। আর যদি আমার সামনে আসো তাহলে কিন্তু তোমার আর তোমাদের এই বাচ্চার পক্ষে খুব খারাপ হবে, এই বলে দিলাম। তারপর মিঠুন ওখান থেকে চলে যায় আর নীতি ওখানে কাঁদতে থাকে। তখন সেই ছেলেটা বলে, ডার্লিং, আর কেঁদে কি হবে বলো? চলো এখন আমার সাথে চলো, আমাদের একটা নতুন সংসার করব আমরা। ছোট লোক কোথাকার, তুই কে? আর কেন আমার এই সাজানো সংসারটা এভাবে নষ্ট করলি? সত্যি করে বল, তুই কে আর এগুলো কেন করেছিস? তুমি আগে আমার সাথে চলো, তারপর আমি তোমাকে সব কিছু খুলে বলবো। হ্যাঁ, চল এখান থেকে, তারপর তোকে দেখাচ্ছি আমি কে। এই যে মেয়ে, তুমি এখনো আমাদের বাড়ি বসে আছো? তোমার লজ্জা করছে না? তুমি আর তোমার এই পাপের ফল দুটোকে নিয়ে এখান থেকে চলে যাও। ছি ছি ছি, আমার ছেলেদের জীবন একদম নষ্ট করে দিয়েছে। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। নীতু তখন কাঁদতে কাঁদতে তার 2 মেয়েকে নিয়ে ওইখান থেকে চলে যায়। নীতি তার 2 সন্তান এবং সেই লোকের সাথে বাইরে আসে। তারপর নীতি বলে, এবার বল কোথায় এখন আমায় নিয়ে যাবি? আমি এখন কোথায় নিয়ে যাব? আমার নিয়ে যাওয়ার মতো কোনো জায়গায় নেই। আমি তো শুনেছি তোমার নাকি একটা বাড়ি আছে, সেখানে চলো। তখন নীতি মনে মনে বলে, ভালো সুযোগ হয়েছে, একবার আমার বাড়ি চল, তারপর তোর হাড় কিভাবে ভাঙতে হয় আমি তোকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চল, আমার বাড়ি চল। তারপর নীতি সেই লোকটাকে নিয়ে তাদের বাড়ি যায় আর তারপর বলে, বল তুই এগুলো কেন করেছিস? তুই আমার সংসারটা এভাবে কেন ভাঙলি? আরে ডার্লিং, তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? ফালতু কথা একদমই বলিস না। বল এই সমস্ত করতে তোকে কে বলেছে? আর না হলে কিন্তু তোকে এখনই মেরে ফাটিয়ে দেবো। তুমি আমায় ভয় দেখাচ্ছ? একটা মেয়ে কি বা এমন করতে পারবে? আর তোমার এই 2টো হাত তো খুবই নরম, এই 2টো হাতে আমার একটু ব্যথা লাগবে না। তাই না? তোর ব্যথা লাগবে না? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। তারপর নীতি সেই লোকটাকে খুব মারে। তারপর সেই লোকটা বলে, আর মেরো না বাবা, আর মেরো না, আর মারলে তো আমি মরেই যাব। কি? আমি তো কিছুই করতে পারবো না, এখন মরবি কেন?
আগে আপনি বলুন, আপনি কি মারামারি পারেন? আরে গাধা, যার কাছ থেকে টাকা নিয়ে এই সমস্ত করেছিস তার কাছে আমার সম্পর্কে কিছু শুনিসনি? আমার নিজের একটা মার্শাল আর্ট সেন্টার আছে। আমি মারামারি না পারলে কি তোর সেই লোকগুলো পারবে যে তোকে ভাড়া করেছে? আমার ভুল হয়ে গেছে দিদি, আমায় ক্ষমা করে দিন। আমি আর এরকম কাজ কোনোদিনও করব না। আমায় এবার সত্যি সত্যি বল, তোকে এই সমস্ত করতে কে বলেছে? না হলে কিন্তু তোকে এক্ষুনি মেরেই ফেলবো। না না না, আমি সব বলছি, আমি সব বলছি। আসলে আমাকে আপনার শাশুড়িরাই হায়ার করেছে। আমার বাড়ি, আমার মা ছাড়া আমার আর কেউ নেই। আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই যখন আপনার শ্বশুর শাশুড়ি আমাকে এগুলো করতে বলেছিল, আমি আমার মায়ের মুখে দেখে তাকিয়ে রাজি হয়ে গিয়েছি। কারণ আমার এই মুহূর্তে টাকার খুবই দরকার। কিন্তু তুই কি একবারও ভেবে দেখলি না, তোর এই সমস্তর জন্য আমার একটা সংসার নষ্ট হয়ে গেল? আমি এই ছোট বাচ্চা দুটোকে কিভাবে বড় করব? এবার তুই বল। আমি আর কি করতে পারি? আমারও তো হাত পা বাঁধা ছিল। আপনি যেমন আপনার পরিবারকে ভালোবাসেন, আমিও তো তেমন আমার মাকে ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে, তুই এখান থেকে যা, আর আমি তোর মুখটা যেন দ্বিতীয়বার না দেখি। আর একটা কথা, আমি যে সব জেনে গেছি এটা আমার শ্বশুর শাশুড়িকে মোটেও বলবি না। এটা যেন তোর আর আমার ভিতরে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তারপর সে সেখান থেকে চলে যায়। তখন নীতি ভাবে, মিঠুন, আমি এতগুলো বছর ধরে তোমার সাথে আছি, তুমি আমায় এতগুলো বছর ধরে চিনেছো, তারপরেও আজ এমন একটা ফালতু লোকের কথা শুনে তুমি এই সমস্তটা বিশ্বাস করে নিলে? তুমি কি এত বছর আমাকে একটু চিনতে পারোনি? ভালোই হয়েছে, যেখানে বিশ্বাস নেই সেখানে একটা সংসার থাকে কি করে? আমি তোমার আর তোমার পরিবারের থেকে আমার সন্তানকে অনেক দূরে নিয়ে যাব। আমাদের ছায়াগন্ধ তোমাদের ফ্যামিলির উপরে পড়বে না, অনেক দূরে চলে যাব তোমাদের থেকে। আমি নিজেই আমার দুই মেয়েকে বড় করতে পারবো, কারোর সাহায্য লাগবে না। আজ থেকে আমার দুই মেয়ের নাম নিতু আর নিপুণ। আমার নামের সাথে মিল রেখে আমার মেয়ের নাম রাখবো। ওদের কোনো বাবা থাকবে না। আমি আমার মেয়ে দুটোর বাবা মায়ের দায়িত্ব আমি নিজেই পালন করব। তখন নীতি তার দুই মেয়েকে নিয়ে সেই শহর থেকে চলে যায়। এভাবে এক সপ্তাহ চলে যায়। একদিন সেই লোক নীতির শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে আসে। তখন নীতির শাশুড়ি বলে, কি রে, তুই এখানে কেন এসেছিস? আমি না তোকে বলেছি আমার সময় হলে তোকে ডেকে নেব? আমার ছেলে এখন বাড়ি আছে, যদি এই সমস্তটা জেনে যায় তাহলে কি হবে তুই বল। ম্যাডাম, আপনাদের জন্য কিন্তু আমার অনেক লস হয়ে গেছে। আমার যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা আপনারা অর্ধেক দিয়েছেন, আর বাকি অর্ধেক তো এখনো দিলেন না। আপনারা বলেছিলেন 2 দিনের ভিতরে সব পরিশোধ করে দেবেন, কিন্তু এখন তো 1 সপ্তাহের বেশি হয়ে গেল, তাও আমি আমার টাকা পাচ্ছি না। এরকম হলে কিন্তু আমি আপনার ছেলেকে সব বলে দেব। আপনারা আমাকে এসব করতে হায়ার করেছিলেন। আপনাদের বৌমার কোনো দোষ ছিল না। ইভেন আমি আপনার বৌমাকেও চিনি না। একদমই এই সমস্ত করার সাহস করবি না, না হলে কিন্তু তোকে মেরেই ফেলে দেব। এই আপনি চুপ করুন। আপনার জন্য আমি মরতে মরতে বেঁচেছি। আপনি তো আমাকে একবারও বলেননি যে আপনার বৌমা মার্শাল আর্টের ওস্তাদ। মরতে মরতে বেঁচে এসেছি আমি ওখান থেকে। আজ আমি না পালিয়ে আসলে মনে হয় সেদিনই আমায় মেরে দিত। এখন আমার টাকা তাড়াতাড়ি দিন, আর এক্সট্রা যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটাও দেবেন, না হলে কিন্তু আমি আপনার ছেলেকে সব বলে দেব, বলে দিলাম। তখন নীতির শাশুড়ি ভয়ে সেই ছেলেকে বাদবাকি সব টাকা দিয়ে দেয়। কিন্তু এই সমস্ত কথা মিঠুন শুনে ফেলে। তখন সে তার মা এবং বাবার কাছে এসে বলে, বাবা, মা, তাহলে তোমরা এই সমস্ত কিছু করেছো? আমি তো আগে শুনেছিলাম বাবা মাই সন্তানদের সংসার টিকিয়ে রাখার জন্য কতই কিনা করে, আর তোমরা আমার এমন সাজানো সংসারগুলো ভেঙে ফেললে। এটা তোমরা করলে কি করে? আমার দুটো ছোট ছোট মেয়ে, তোমাদের জন্য আমি ভেবেছিলাম ওই মেয়ে আমার নয়। আমার নীতির উপর দিয়ে কি যাচ্ছে আমি এবার বুঝতে পেরেছি। বাবা মা, তোমরা এটা একদমই ঠিক করলে না। খোকা, কথা শোন, এগুলো আমি তোদের ভালোর জন্যই করেছি। ভালো? এতে কি ভালো হয়েছে মা? আমায় একবার বলতে পারো? তোমার জন্য আজ আমার বউ বাচ্চা আমার কাছে নেই, না জানি এখন ওরা কোন হালে আছে। বাবা, একবার আমাদের কথাটা শোন। তোমাদের কোনো কথাই আমি শুনতে চাই না। আমার লজ্জা হচ্ছে তোমাদেরকে আমার বাবা মা বলতে, কিন্তু শুধু একটা বার বলো, কেন করেছিলে এরকম? কি দোষ করেছিল আমার ওয়াইফ আর আমার সন্তানেরা, যার জন্য ওদের এত বড় শাস্তি ভোগ করতে হচ্ছে? বাবা,
তুই তো ভালো করেই জানিস তোর এই অপয়া বউটার জন্য আমাদেরকে কত রকমের কথা শুনতে হয়েছে। আর তোর বউকে আমার শুরু থেকে পছন্দ ছিল না। তোর বউ আমাদের বাড়ির জন্য পারফেক্ট না। তুমি এসব কি বলছো মা? ও আমাদের বাড়ির জন্য পারফেক্ট না? ও এমন কি করেছে যার জন্য তোমার এই কথাটা মনে হলো? ও নিজের ট্রেনিং সেন্টার ছিল, যার জন্য সবাই ওকে এত চিনতো। শুধুমাত্র তোমার কথায় ও ওই কাজ ছেড়ে দিয়েছে আর সম্পূর্ণ হাউস ওয়াইফ হয়ে গেছে। বাড়ির চাকরগুলো তুমি বাড়ি থেকে বের করে দিয়েছিলে, নীতি বাড়ির সমস্ত কাজ করেছিল, আর তারপরে তুমি বলছো ও আমাদের বাড়ির যোগ্য নয়? তুমি এগুলো বলতে পারো কি করে মা? শোন বাবা, যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার বান্ধবীর মেয়ে আছে প্রিয়া, আমি ওর সাথে তোর বিয়ে দেব। মেয়েটা অনেক ভালো। ছি মা ছি, তোমার ভাবনা এত নীচ হবে আমি কখনো আশাই করিনি। তবে একটা কথা শুনে রাখো, আমি আজ নীতিকে খুঁজতে যাচ্ছি। যতক্ষণ আমি নীতিকে খুঁজে না পাই তোমরা এই বাড়িতে ভালোভাবে থাকতে পারবে, আর যখন আমি ওদের খুঁজে পাবো তখন তোমরা দুইজন এই বাড়ি থেকে চলে যাবে। আমি তোমাদের এই বাড়িতে এক মুহূর্তের জন্য রাখতে পারবো না। তুই এটা কি বলছিস বাবা? এত বছর ধরে কষ্ট করে আমি তোকে এর জন্য মানুষ করেছি। 10 মাস 10 দিন এই গর্ভে তোকে ধারণ করেছি এই দিনটা দেখার জন্য। মা, আমি যা করছি এটা তোমাদের প্রাপ্য শাস্তি হবে। তুমি তোমার স্বার্থের কথা ভেবে আমার ছোট বাচ্চা দুটোর কথা একবারও ভাবলে না ওরা কিভাবে থাকবে। মিঠুন বাবা, তুই এটা করতে পারিস না। আমাদের বিজনেস প্রপার্টি সব তোর নামেই আমরা করে দিয়েছি। এখন তুই আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব তুই বল? এখন আমাকে এইসব কথা কেন শোনাচ্ছ? যখন নীতি আর আমার দুই মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তখন একবার ভেবেছিলে ওরা কোথায় থাকবে? আমি শুধু এখন একটাই কথা বলবো, যতক্ষণ পর্যন্ত নীতি আর আমার দুই মেয়েকে খুঁজে না পাচ্ছি ততক্ষণ তোমরা এই বাড়িতে থাকতে পারবে। ওরা এই বাড়িতে চলে এলে ওদের সামনে তোমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, এই বলে দিলাম। এই বলে মিঠুন ওখান থেকে চলে যায়। আর তারপর মিঠুন নীতির সেই পুরনো বাড়ি যায়, কিন্তু সেখানে কাউকেই পায় না। তখন মিঠুন সেই শহরের সব জায়গায় নীতিকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। প্রতিদিন হতাশ হয়ে মিঠুন বাড়ি ফিরে আসে। এইসব দেখে মিঠুনের বাবা এবং মা দুজনেই অনেক কষ্ট পায়। একদিন মিঠুনের মা মিঠুনের বাবাকে বলে, হ্যাঁ গো, আমরা আমাদের স্বার্থের জন্য আমার ছেলের কি ক্ষতি করে দিলাম সত্যি? আমারও তো তাই মনে হচ্ছে। আমাদের লোভের জন্য আমরা আমাদের ছেলেকে এভাবে কষ্ট দিচ্ছি। আমার ছেলেটা প্রতিদিন বাইরে গিয়ে এভাবে মনমরা হয়ে বাড়ি ফিরে আসে। আমি মা হয়ে আর সহ্য করতে পারছি না আমার ছেলের এমন কষ্ট। আমারও খুব খারাপ লাগছে, তবে আমি আমার কিছু লোক লাগিয়েছি নীতিকে খোঁজার জন্য। ওরাও নীতিকে কোথাও পাচ্ছে না। আমার মনে হয় ওরা এই শহরেই নেই, কিন্তু ওরা এই শহর থেকে যাবেই বা কোথায়? আর এই শহরের বাইরে গেলে আমরা ওদেরকে খুঁজে পাবোই বা কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ আমাদের দুজনের ভুলের জন্য আমাদের ছেলে এত বড় শাস্তিটা ভোগ করছে। আমি ভেবেছিলাম আমার ছেলে আবার মুভ অন করবে, কিন্তু আমার ছেলে যে আমাদের বৌমাকে এতটা ভালোবাসে তা তো আমরা কিছুতেই জানতাম না। অনেক বড় ভুল হয়ে গেছে গো আমাদের। হ্যাঁ মিঠুনের মা, তুমি ঠিকই বলেছো, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। অপরদিকে মিঠুন তার রুমে বসে বলে, নীতি, তুমি কোথায়? আমি তোমাকে আর কোথায় খুঁজবো? এই শহরের কোথাও আমি তোমাকে খুঁজে পাইনি। কোথায় চলে গেলে? আমায় এত বড় শাস্তি কেন দিলে? আমায় ক্ষমা করে দাও। আমি এত বছর তোমায় চিনতে পারিনি। সামান্য আমার বাবা মায়ের ষড়যন্ত্রের কারণে আমি তোমাকে ভুল বুঝেছি। নীতি, প্লিজ ফিরে এসো। আমার দুই মেয়েকে নিয়ে প্লিজ ফিরে এসো। 7 বছর পর। মা, আজকে প্র্যাকটিস করব না। আজকে আমার মোটেও প্র্যাকটিস করতে ভালো লাগছে না। এমন বললে হবে না নিতু, তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করো। দেখছো না নিপুণ কি সুন্দর প্র্যাকটিস করার জন্য দাঁড়িয়ে আছে। কাজ মাম্মা, আই এম এ গুড গার্ল। আমিও ভালো মেয়ে। ভালো মেয়ে হতে গেলে প্র্যাকটিস করতে হবে। কিন্তু মাম্মা, এত প্র্যাকটিস করে কি হবে? নিজেকে প্রোটেক্ট করতে হবে না? তোমার সুপার মাম্মা যেমন তোমাদের প্রোটেক্ট করে, তেমনি তোমাদেরও তো আমাকে প্রোটেক্ট করতে হবে, তাই না? ইয়েস মাম্মা, তাহলে আমি এখনই প্র্যাকটিস করব। তাড়াতাড়ি করো সোনা, তোমাদের তো আবার স্কুলে যেতে হবে।
মাম্মা, আজ আমি স্কুলে যেতে চাচ্ছি না। আজ আমি বাড়ি থাকবো। আজ আমার ফেভারিট কার্টুন শো এর আজ একটা স্পেশাল এপিসোড হবে, আমি ওটা দেখবো। হ্যাঁ মাম্মা, আমিও ওটা দেখবো। প্লিজ আজকে আমরা স্কুলে যাব না। এমন বললে হবে না, তোমাদের স্কুলে যেতেই হবে। প্রতিটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, আর তোমরা তো এই সবই স্কুলে ভর্তি হয়েছো, তোমাদের জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট। মাম্মা, তুমি তো জানো আমরা স্কুলের সব থেকে ভালো স্টুডেন্ট। তুমি তো ছোট থাকতেই আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছিলে। এখন স্কুলে ম্যাম কিছু জিজ্ঞাসা করলে আমরা দুই বোন আগে আগে উত্তর দিই। হ্যাঁ মা, নিতু ঠিকই বলেছে। আমরা দুই বোন সত্যি সত্যি স্কুলের ম্যামের সব প্রশ্নের উত্তর দিই। আমাদেরকে ম্যাম খুবই ভালোবাসে। আর তোমরা যদি স্কুলে না যাও, তোমার কি মনে হয় তোমাদের ম্যাডাম তোমাকে ভালোবাসবে? আমাদের কেন ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে। আমি জানি কেউ কাউকে ভালোবাসলে কখনো সে তাকে ভুলতে পারে না। হ্যাঁ মা, নিপুণ ঠিকই বলেছে। অনেক বড় হয়ে গেছো তোমরা, তাই না? তুমি কি জানো তোমরা যদি এভাবে ক্লাস মিস করো তাহলে তোমাদের যে ক্লাসমেট গুলো আছে ওরা ম্যামের কাছে ভালো হয়ে যাবে, আর তখন ম্যাম তোমাদের মোটেও পছন্দ করবে না। সত্যি মা, এমনটা কি হবে? হ্যাঁ, এমনটাই হবে। আচ্ছা মা, তাহলে আমরা স্কুলে যাব। ওকে, তাহলে এবার প্র্যাকটিস শুরু করো। নীতি তার দুই মেয়েকে নিয়ে একটা গ্রামে গিয়েছিল এবং সেখানেই একটা ছোট্ট সংসার করেছিল। সেই সংসারে সে আর তার দুই মেয়ে ছাড়া কেউ ছিল না। নীতি সেই গ্রামে গিয়েও একটা ছোটখাটো মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার খোলে এবং সেখানে শহর থেকেও বাচ্চারা এসে নীতির কাছে মার্শাল আর্ট শেখে। একদিন নীতি তার দুই মেয়েকে স্কুলে দিয়ে আসছিল আর বলছিল, মাম্মা, আমি কিন্তু একটু বিজি থাকবো আজকে, আর আজকে আসতে একটু লেট হবে। তোমাদের ছুটি হলে এখানে কিন্তু দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। তুমি তো জানো এখন ছেলে ধরা বেরিয়েছে। তোমরা যদি একা বের হও তাহলে কিন্তু ছেলে ধরা তোমাদের নিয়ে যাবে। সুতরাং একা বেরোবে না, আমি ঠিক আসবো তোমাদের নিতে, কেমন? ওকে মাম্মা। এই তো আমার সোনারা, এবার যাও, স্কুলে যাও। তারপর নিতু আর নিপুণ দুজন স্কুলের ভিতরে চলে যায়। স্কুল ছুটির পর নিতু নিপুণকে বলে, হ্যাঁ রে নিপুণ, মা তো এখনো এলো না। মা কি আজ আর আসবে না? সবাই তো চলে গেল, আমরা দুজনেই আছি। আমার মনে হচ্ছে আমাদের এখন চলে যাওয়া উচিত। মাম্মা মনে হয় অনেক ব্যস্ত আছে, আর আমাদের বাড়ি তো সামনেই। আর তাছাড়া আমরা তো মার্শাল আর্ট জানি, কেউ আমাদের ধরতে এলে আমরা দু বোন তাকে খুব পারবো। কিন্তু মা তো আমাদের যেতে নিষেধ করেছে, তাই না? মা তো বলেছিল মা আসবে। এখানে কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো তাহলে? আমার তো মোটেও ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে থাকতে। তবু আমাদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত, না হলে যদি মাম্মা রাগ করে তখন। আরে কিছু হবে না নিতু, তুই এত ভয় কেন পাস? চল, আমি আছি না। আমি ওই গুন্ডাগুলোকে একদম মেরে ফ্ল্যাট করে দেব। ছেলে ধরার সাহস ওদের বের করে দেব। আচ্ছা ঠিক আছে, চল। মাম্মা কিছু বললে কিন্তু আমি তোর দোষ দেব। আরে মাম্মা কিছু বলবে না, এত ভয় পাস না, চল আমার পিছু পিছু। তারপর তারা দুজন স্কুল থেকে বেরিয়ে যায় এবং তারপর তাদের সামনে তিন লোক দাঁড়িয়ে পড়ে। এটা দেখে তারা দু বোন খুবই ঘাবড়ে যায়। তখন নিতু নিপুণকে বলে, কি রে, এবার মারামারি কর। আমরা তো ছোট দুটো মানুষ, আর আমাদের সামনে দেখ তিনটা বড় বড় লোক দাঁড়িয়ে আছে। একজন হলে তো না হয় মেরে ফাটিয়ে দিতাম। এই তিনজনের সাথে আমরা পারবো কি করে? হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। এই তিনজনের সাথে তো আমরা মোটেও পারবো না। এবার কি করব? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে এরা আমাদেরকে ধরে নিয়ে যাবে। কেন যে মাম্মার কথা শুনলাম না। আরে কি দেখছিস, এখান থেকে পালা। এই বলে দুজন পালাতে শুরু করে। আর তখন তাদের মধ্যে একজন ব্যক্তি বলে, হা হা হা, দেখ দেখ এরা কিভাবে পালাচ্ছে। মনে হচ্ছে এরা আমাদের থেকে পালাতে পারবে। এক আঙুল সমান বাচ্চা আর আমাদের থেকে পালাচ্ছে। এ চল, ওদের ধরি চল। তখন তারাও তাদের পিছনে দৌড়ায়। এরই মধ্যে যখন তারা নিতু আর নিপুণকে ধরতে যাবে তখন তাদের মা সেখানে চলে আসে আর বলে, তোদের সাহস কি করে হয়েছে? তোরা আমার মেয়েদের ধরতে এসেছিস?
আমাকে কি তোরা চিনিস না? ও, তার মানে তুই এদের মা? ভালো হয়েছে, এই 3 টাকায় আজকে নিয়ে যাব, অনেক টাকা পাবো আমরা আজকে। ও তাই না, 3টাকে ধরবি? আমি একা আর তোরা 3জন, দেখি আমার মেয়ের গায়ে তোরা কিভাবে হাত দিস। এই চল, শালিকে দেখাই মজা কাকে বলে। তারপর নীতি সেই 3টা লোককে খুব মারে, আর মার খেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তখন নীতি আর নিপুণ দুজনে খুবই আনন্দ করে আর লাফাতে লাফাতে বলে, ইয়ে, আমার মাম্মা সুপার মাম্মা, আমার মাম্মার মতো শক্তিশালী এই দুনিয়ার কেউ নেই। ইয়েস, আমার মাম্মা সেরা মাম্মা, আমার মাম্মার মতো আর কেউই নেই। ইয়ে, আমার মাম্মা সুপার মাম্মা। তোমরা দুজন লাফানো বন্ধ করো আর আমাকে সত্যি করে বলো, তোমরা বাইরে কি করছিলে? আমি না তোমাদেরকে বলেছিলাম স্কুলের ভিতরে থাকতে, তাহলে কেন বাইরে বেরিয়েছিলে? মাম্মা, এটা আমার দোষ, নিতুর কোনো দোষ নেই। আসলে তোমার আসতে দেরি হচ্ছিল তো, তাই আমি ভেবেছিলাম তুমি আর আসবে না, তাই আমি নিতুকে বাড়ি যাওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ মাম্মা, আমি নিপুণকে বলেছিলাম ওয়েট করতে, কিন্তু নিপুণ আমার কোনো কথা শোনেনি। আর তাছাড়া আমরা তো মার্শাল আর্ট জানি, এর জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে যদি আমি সময় মতো না আসতাম তাহলে কি হতো বলো তো? ওই গুন্ডাগুলো তো তোমাদের ধরে নিয়ে যেত, আর তখন আমার কি হতো? তোমাদের ছাড়া কি আমার আর কেউ আছে? আই এম সরি মাম্মা। দেখো মা, তোমরা ছাড়া আমার আর কেউ নেই, তোমাদের কিছু হয়ে গেলে আমি মরেই যাব, তাই প্লিজ আর এমনটা করো না। আমি যা বলবো তাই একটু শুনো প্লিজ। ঠিক আছে মাম্মা, আমরা তোমার কথা শুনবো। তারপর নীতি তার 2 মেয়েকে নিয়ে বাড়ি চলে যায়। এভাবে দিন যেতে লাগে। অপরদিকে মিঠুন তখনও নীতি আর তার 2 বাচ্চাকে খোঁজে, কিন্তু কোথাও তাদেরকে পায় না। একদিন মিঠুনের বাবা মিঠুনকে বলে, খোকা, তোর সাথে একটা কথা আছে আমার। হ্যাঁ বাবা, বলো, কি বলবে? আমি বলছিলাম, আমাদের শহর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। সেই গ্রামটার নাম ঋষিপুর। গ্রামটা ভালোই উন্নত, আর ওখানকার বাবা মারা অনেক সচেতন। আমি চাচ্ছিলাম ওখানে যদি একটা স্কুল খুলতে পারি, তাহলে আমাদের কিন্তু ভালোই প্রফিট হবে। তো এতে আমি কি করতে পারি? আমি চাচ্ছিলাম বাবা, তুই সেই গ্রামটাতে গিয়ে সবকিছু দেখে আয়। আমার অবর্তমানে তো তুই থাকবি, তাই না? আমি এসব করতে পারবো না, আমার অনেক কাজ আছে। আর তোমরা কি মনে করেছো এখন আমি তোমাদের কথা শুনে চলবো? সেটা কখনোই না। আমি তোমাদের সেই আগের ছেলে নই যে তোমরা যা বলবে তাই করবো। বাবা, এটা আমার অনুরোধ, প্লিজ তুই এই কথাটা রাখ। আমি চাই ওইখানে একটা স্কুল স্থাপন করতে, তুই আমার কথাটা শোন বাবা। মিঠুনের বাবার এমন অনুরোধ দেখে মিঠুন আর না করতে পারে না। তখন সে বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাব। আর কবে যেতে হবে আমায়? তুই আজই রওনা দে বাবা, স্কুলটা আমার ইমার্জেন্সি বিল্ড করতে হবে। আচ্ছা ঠিক আছে। মিঠুন ওখান থেকে চলে গেলে মিঠুনের মা তার স্বামীকে বলে, হ্যাঁ গো, আমাদের ছেলে তো যেতে চাইছিল না, তাহলে কেন জোর করে ওকে পাঠাচ্ছ? আমাদের তো অনেক এমপ্লয়ি আছে, ওরা না হয় গিয়ে দেখতো। তুমি বুঝবে না গো শিখা, তুমি বুঝবে না আমি ওকে কেন পাঠিয়েছি ওখানে। আমাকে খুলে বলো, কি হয়েছে? আমি খোঁজ নিয়ে দেখেছি ওখানে নীতি আরো 2 মেয়ে আছে। আমি চাই মিঠুন ওখানে গিয়ে ওদেরকে খুঁজে বের করুক। তুমি সত্যি বলছো তুমি ওদের খুঁজে পেয়েছো? ও সৃষ্টিকর্তা, আমার কথা আপনি শুনেছেন। তা তুমি এই কথা আমাদের ছেলেকে সরাসরি কেন বললে না? ওকে বললে তো ও নিয়ে আসতো। তোমার কি মনে হয় আমাদের ছেলেকে বললে ও ব্যাপারটা ভালোভাবে নিত? ও ভাবতো হয়তো আমরা এই বাড়িতে থাকার জন্য ওকে সাহায্য করছি, আর তারপর ব্যাপারটা খুব খারাপ হয়ে যেত। আমি চাই ও নিজে ওর বউ আর বাচ্চাকে খুঁজে বের করুক। আর তাছাড়া আমরা তো ভুল করেইছি, আমাদের তো শাস্তি পেতেই হবে না? তুমি ঠিকই বলেছো, আমি আর আমার ছেলের এত কষ্ট দেখতে পাচ্ছি না। ও সুখে থাক, দরকার পড়লে আমাদের শেষ দিন পর্যন্ত আমরা কষ্টে থাকবো, কিন্তু আমার ছেলে যেন একটু আনন্দে থাকে। এই বাড়িতে আমাদের থাকার কোনো দরকার নেই। আমার ছেলে এই বাড়িতে তার ওয়াইফ আর বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকুক। অন্যদিকে মিঠুন সমস্ত কিছু কমপ্লিট করে ঋষিপুরের উদ্দেশ্যে রওনা দেয়। 1 সপ্তাহ পর নিপুণ নীতিকে বলে, মাম্মা,
আমরা একটু খেলতে যাব। অনেক দিন তো হলো বাইরে খেলতে যাই না, একটু খেলতে যাব। না মা, বাইরে এখন যেয়ে কাজ নেই, জানোই তো দিনকাল ভালো না। ও মা, একটু যাই না, বান্ধবীরা সবাই খেলছে, আমি আর রিপুন একসাথে থাকবো। আর বাইরে তো অনেক ছেলে মেয়ে রয়েছে, ওই গুন্ডাগুলো আমাদের কিছু করতে পারবে না। হ্যাঁ মা, নিতু ঠিকই বলেছে, আমরা চাই না, অনেক দিন খেলি না। প্লিজ মা, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, কেমন? ঠিক আছে মা। তারপর নিতু আর নিপুণ দুই বোন খেলতে চলে যায়। তারা অনেকক্ষণ খেলে, খেলার পর সেখানে থাকা বাচ্চারা চলে যায়। আর তখন নিতু আর নিপুণ দুজনেই সেখানে খেলছিল। হঠাৎ করে তাদের সামনেই সেই তিন ব্যক্তি চলে আসে আর বলে, কিরে, সেদিন তো তোদের মা তোদের বাঁচিয়ে নিয়েছিল আর আমাদের খুব মেরেছিল। আজকে সেই মারের প্রতিশোধ নেব। তোদেরকে আজ আমরা তুলে নিয়ে যাব। দেখি আজ তোদেরকে কে বাঁচায়। দেখুন, একদমই আমাদের কাছে আসবেন না, আমরা কিন্তু চিৎকার করব। আপনাদের এত বড় সাহস কি করে হলো? সেদিন আমার মা আপনাদের এত মেরেছে, তারপরেও আপনারা আমাদের ধরতে এসেছেন। আপনাদের তো অনেক সাহস দেখছি। এই চুটকে মেয়ে দুটো, আমাদের সাহস সম্পর্কে তোরা কি দেখেছিস? এবার দেখবি তোদেরকে কিভাবে তুলে নিয়ে যায়। সেদিন তো তোদের মা বাঁচিয়েছিল, আর আজকে তোদের কে বাঁচাবে? তখনই সেখানে মিঠুন চলে আসে আর বলে, ওদের বাবা বাঁচাবে, আমি থাকতে ধরে দেখ তো দেখি আমার দুই মেয়েকে তুই কিভাবে ধরতে পারিস। তখনই সেখানে থাকা এক ব্যক্তি প্রথম ব্যক্তিকে বলে, বস, এইখান থেকে চলেন। আমি শুনেছি এই ব্যক্তির নাকি অনেক টাকা আছে আর সাথে অনেক পাওয়ারও আছে। আমাদের গ্রামে স্কুল খোলার জন্য এসেছে। একবার যদি এ আমাদের চিনতে পারে, আমাদের পুরো গ্যাংকে পুলিশের হাতে ধরিয়ে দেবে। আর এই মেয়েদের থেকে এখন আমাদের দূরে থাকতে হবে। কি রে, তোরা কি বকবক করছিস? দেখি তোদের কেমন সাহস, আমার মেয়ে দুটোকে ধরে দেখা দেখি। স্যার, অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা জানতাম না এরা আপনার মেয়ে। এরপর থেকে আর কোনোদিনও এমন হবে না স্যার, আমাদের ক্ষমা করে দিন। যা, ভাগ এখান থেকে। এরপর থেকে যেন আমার মেয়েদের আশেপাশে তোদেরকে না দেখি। আর একটা কথা, তোদেরকে এখন আমার মেয়ে দুটোকে প্রোটেক্ট করতে হবে। যদি কিছু হয় তাহলে তোরা কিন্তু একদমই শেষ। জি স্যার, আপনি যা বলবেন। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। তখন নিপুণ মিঠুনকে বলে, এই যে বাসায়, আপনি কে বলুন তো? আপনি ওই গুন্ডাদের আমাদের বাবা বললেন কেন? আপনি তো আমাদের বাবা নন। হ্যাঁ, আমি জানি আমি তোমাদের বাবা নই, কিন্তু এখন এটা বলা দরকার ছিল। এই সমস্ত লোকেরা আমাকে খুবই ভয় পায়। এর জন্য আমি আমাকে তোমাদের বাবা বলে পরিচয় দিলাম। তাহলে এরপরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তার মানে আপনিও কি ওদের মতো মস্তান? না না, আমি ওদের মস্ত মস্তান নই, তবে আমি এই গ্রামে একটা স্কুল ওপেনিং করতে এসেছি। ও, তার মানে আপনার কথাই চারপাশে হচ্ছে। তাই? আমার কথা চারপাশে কি হচ্ছে একটু বলো তো। আপনার কথা। এই নিপুণ, তুই এত কেন কথা বলছিস? মাম্মা না বলেছে বাইরের লোকেদের সাথে কথা না বলতে? তুই কেন কথা বলছিস? হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। সরি আঙ্কেল, আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না। কিন্তু আমি তো তোমাদের বাঁচালাম, তবু কি আমার সাথে কথা বলবে না? সরি আঙ্কেল, আমরা আপনার সাথে কথা বলতে পারবো না। আমাদের মাম্মা আমাদের স্ট্রেঞ্জারের সাথে কথা বলতে নিষেধ করেছে। মাম্মা যদি জানতে পারে তাহলে মাম্মা খুবই রাগ করবে। বাট আমি তো তোমাদের বাঁচালাম, আমি কি এখনো স্ট্রেঞ্জার? হ্যাঁ, অবশ্যই আপনি এখনো স্ট্রেঞ্জার। আমরা আপনাকে চিনি না। আর হ্যাঁ, আপনাকে থ্যাংক ইউ আমাদেরকে বাঁচানোর জন্য। আমি থ্যাংক ইউ তখনই নেব যখন তোমরা তোমাদের দুজনের নাম বলবে। না, আমাদের নাম বলতে পারবো না। মা কাউকে আমাদের সম্পর্কে বলতে নিষেধ করেছে।
এই নিতু, তুই এমন কেন বলছিস? এই আঙ্কেলটা তো আমাদের প্রাণ বাঁচিয়েছে একরকম। বল, আমাদের নাম বললে কি আর হবে? আঙ্কেল, আমার নাম নিপুণ আর ওর নাম নিতু। আমরা দুজন টুইন। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝতেই পেরেছি। তোমাদের দুজনকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেল। আপনারও কি টুইন্স বেবি আছে? হ্যাঁ, আমার টুইন্স বেবি আছে। তারা এখন কোথায়? আমি তাদের দেখতে চাই। আমি শুধু আমাদেরকেই দেখেছি, আর কোনো টুইন্স বেবি দেখিনি। আমার বেবিদের আমি খুঁজে পাচ্ছি না। আমার বেবিরা কোথাও হারিয়ে গিয়েছে। ওদেরকে আমি অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। ও, তার মানে কি আপনার বেবিকেও ওই গুন্ডাগুলো ধরে নিয়ে গেছে? না মা, এমনটা নয়। এই নিপুণ, তুই এত কথা কেন বলছিস? তাড়াতাড়ি বাড়ি চল, না হলে মা কিন্তু অনেক রাগ করবে। আর তখন কিন্তু আমি সমস্যাটা বলে দেব। এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, চল। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য। পরে আবার দেখা হবে, না হলে আমার মা অনেক রেগে যাবে। বাই বাই। এই বলে তারা ওখান থেকে চলে যায়। বাইরে যাবার পর নীতি তার দুই মেয়েকে বলে, তোমরা কোথায় ছিলে? এত দেরি কেন হলো? সত্যিটা বলে দি, তাই না? আরে না, সত্যিটা বললে মা অনেক রাগ করবে। না, মাকে বলা ভালো। যদি কিছু হয় পরে, তখন মা সব হ্যান্ডেল করতে পারবে। বাট মা তো আমাদের সেটা শুনলে বকবে। মা তো নিষেধ করেছিল। বল, যাই হোক না কেন, আমি মাকে সব বলবো। তোমরা দুজন কি ফুসফুস করছো আমায় বলো তো, কি হয়েছে? বাইরে কোনো ঝামেলা হয়েছে? ওই লোকগুলো কি আবার এসেছিল? মা, তুমি জানলে কি করে ওই লোকগুলো এসেছিল? তোমরা ঠিক আছো তো সোনা? তোমাদের কিছু হয়নি তো? না মাম্মা, আমাদের কিছু হয়নি। একটা সুপার আঙ্কেল এসে আমাদের বাঁচিয়ে নিয়েছে। ওই সুপার আঙ্কেলটা আমাদের গ্রামে একটা স্কুল ওপেনিং করবে। উনি আমাদের ওনার মেয়ে বলে পরিচয় দিয়েছে। এর জন্য তোমাদের বলেছিলাম বাইরে না যেতে, কিন্তু তোমরা তো আমার কোনো কথাই শুনলে না। তোমাদের কিছু হয়ে গেলে আমার কি হতো? আমার কথা তোমরা একদমই শোনো না। আমাকে তোমরা একদমই ভালোবাসো না, বলো? না মাম্মা, আমরা তোমাকে অনেক ভালোবাসি। আমাকে ভালোবাসলে আমার কথাটা শুনতে। আজ ওই লোকটা না আসলে কি হতো আমার, বলো? আজ থেকে তোমাদের বাইরে যাওয়া বন্ধ। একদমই বাইরে বের হবে না। ওকে মাম্মা, ঠিক আছে। একদিন নিতু আর নিপুণের স্কুল ছুটি হবার পর নিপুণ নিতুকে বলে, এই নিতু, চল আমরা একা একা বাড়ি চলে যাই। তোর কি একদমই ভয় করে না? মা না বলেছে একা বাড়ি না যেতে? আরে, একা বাড়ি গেলে কি হবে? কিছুই হবে না। আমি যাব না বাবা। আগের 2 দিন লোকগুলো আমাদের ধরতে এসেছিল। প্রথম দিন মাম্মা, আর সেকেন্ড দিন ওই আঙ্কেলের জন্য আমরা বেঁচে গিয়েছিলাম। এখন যদি আবার ওই শয়তান লোকগুলো আসে, তখন কি হবে? আরে, তুই এত ভয় কেন পাচ্ছিস? আঙ্কেল না সেদিন বললো ওই লোকদের যেন আমাদের কোনো ক্ষতি না করে। আর যদি ক্ষতি করে, তাহলে আঙ্কেল ওদের মোটেও ছাড়বে না। না বাবা, আমি যাব না। মাম্মা অনেক রাগ করবে। এই শোন, তুই থাক এখানে, আমি একাই চলে যাচ্ছি। আমি কিন্তু তোর বড় বোন। আমার কথা তুই এভাবে ফেলতে পারিস না। আমার সব কথা তোকে শুনতে হবে। তুই কাজ করলা আমার বড় বোন। আমি গেলাম, তুই থাক এখানে। এই বলে নিপুণ হাঁটতে থাকে, আর অবশেষে নিতুও নিপুণের পিছু পিছু হাঁটতে থাকে। সামনে একটা দোকানে মিঠুনের সাথে তাদের দুই বোনের দেখা হয়ে যায়। তাদের দুই বোনকে দেখে মিঠুন বলে, কি ব্যাপার প্রিন্সেসরা, তোমরা বাড়ি ফিরছো নাকি? হ্যাঁ আঙ্কেল, আমরা বাড়ি ফিরছি। আপনি এখানে কি করছেন?
আমি তো এখানে কিছু কিনতে এসেছিলাম। তারপর বলো, চকলেট খাবে তোমরা? হ্যাঁ, আমি চকলেট খাবো। না না, আমরা চকলেট খাবো না। এই নিপুণ, তার মাথা কি খারাপ হয়ে গেছে? মাম্মা না কোনো স্ট্রেঞ্জারের থেকে কিছু নিতে নিষেধ করেছে? এই, কে বলেছে রে উনি স্ট্রেঞ্জার? উনি আমাদের সেভিয়ার। আমরা ওনার সাথে কথা বলতেই পারি। উনি মোটেও স্ট্রেঞ্জার নয়। শোন, আমি কিন্তু তোর থেকে 5 মিনিটের বড়, সুতরাং আমার কথা শুনে চলবি। মায়ের পরে আমি তোর দায়িত্ব নেব। সো আমার কথা না শুনলে মাকে দিয়ে তোর বকা খাওয়াবো, এই বলে দিলাম। এটা শুনে মিঠুন মনে মনে বলে, আমার মেয়ে দুটোরও তো 5 মিনিটের ব্যবধান ছিল। এরাই কি আমার মেয়ে? না না, এটা আমি কি ভাবছি? আমার মেয়ে এরা কেন হতে যাবে? আমার 2 মেয়ের নাম তো এটা ছিল না। আমার বড় মেয়ের নাম ছিল মিঠি আর ছোট মেয়ের নাম ছিল মিষ্টি। এই নাম তো আমার মেয়ে দুটোর ছিল না। আমি একবার এদের বাবার নাম জিজ্ঞাসা করব। হ্যাঁ, করেই দেখি। আচ্ছা নিপুণ, আমায় একটা কথা বলো তো, তোমার বাবার নাম কি? আমাদের কোনো বাবা নেই। নিতু, তুই আর একটা কথাও বলবি না। তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে আমি বাড়ি গিয়ে মাকে সব বলে দেব। তুই স্ট্রেঞ্জারদের সাথে সব কথা বলিস, আর আমাদের বাবা নেই এটাও বলে দিয়েছিস। তুই এমন কেন রে নিতু? একটু কারোর সাথে কথা বলতে দিস না। তুই আর মাম্মা একদমই একরকম। আঙ্কেল, প্লিজ ডোন্ট মাইন্ড। আমাদের এখন যেতে হবে, না হলে এই নিতুটা মাকে সব বলে দেবে। এই বলে তারা দুজন ওখান থেকে চলে যায়। 4 মাস পর একদিন নিপুণ বাইরে থেকে ঘরে আসছিল। তখন তাকে দেখে নিতু বলে, নিপুণ, তুই প্রতিদিন কোথায় যাস বলতো? তোকে কিছু জিজ্ঞাসা করলে তুই একটা না একটা কথা ঠিকই বলিস। মা যখন বাড়ি থাকে না, তখন তুই বাইরে চলে যাস। আসলে তুই কার সাথে দেখা করতে যাস একটু বলতো আমায়। আরে, আমি তো জাস্ট খেলতে গিয়েছিলাম, কোথাও যাইনি। আর আমাকে মিথ্যা বলবি না, তুই খেলতে মোটেও যাসনি। তুই বাইরে কার সাথে খেলবি? তুই তো আমার ছাড়া আর কারোর সাথে খেলিস না। তুই সত্যি বল, তুই কোথায় গিয়েছিলি? আর যদি তুই সত্যি না বলিস, আমি কিন্তু মাকে সব বলে দেব। তুই এমন করিস কেন সব সময় আমার সাথে? দেখ, তুই আজকে কোনো কথা ঘোরাতে পারবি না। আজকে সব কথা তোকে বলতেই হবে। আচ্ছা, ঠিক আছে। শোন তবে, আমি ওই সুপার আঙ্কেলটার সাথে দেখা করতে গিয়েছিলাম, আর প্রতিদিন ওই আঙ্কেলের সাথেই দেখা করতে যাই। ওই আঙ্কেলকে আমার অনেক ভালো লাগে। ওই আঙ্কেল আমার অনেক চকলেট কিনে দেয়, আর আমি যা চাই তাই আমাকে দেয়। জানিস, ওই আঙ্কেলটাকে দেখে আমার বাবার কথা খুব মনে পড়ে। আমার মনে হয় আমার বাবা থাকলে আমাদের এমন ভাবেই ভালোবাসতো। এটা তুই কি বলছিস? মা যদি জানতে পারে তাহলে অনেক রাগ করবে। মা জানবে কি করে তুই যদি মাকে না বলিস? আর হ্যাঁ, তুই কিন্তু মাকে কিচ্ছু বলবি না। আমাকে তুই জোরাজোরি করেছিলি বলে আমি তোকে বলেছি। মা যদি জানতে পারে তাহলে আমি কিন্তু তোর সাথে মোটেও কথা বলবো না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে আর এভাবে ধমকি দেওয়া লাগবে না। আমি কিছু বলবো না মাকে। এভাবে আরো 6 মাস চলে যায়, আর এর মধ্যে মিঠুন তাদের স্কুল কমপ্লিট করে ফেলে। একদিন নিপুণ তার মার কাছে এসে বলে, মাম্মা, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো কি হয়েছে? যে নতুন স্কুলটা হয়েছে না, আমি ওখানে পড়াশোনা করতে চাই। আমি শুনেছি ওই স্কুলে অনেক ভালো ভালো স্যার ম্যাডাম আছে, আর বাচ্চাদের অনেক ভালো করে পড়ায়। আর ওই স্কুলটা দেখতেও অনেক সুন্দর। আমার অনেক ফ্রেন্ডসরা ওখানে ভর্তি হয়েছে। আমাকে আর নিতুকে ওখানে ভর্তি করে দাও না মাম্মা। কিন্তু এই স্কুলে কি সমস্যা মা? এখানে তো তোমরা এই কয় বছর ধরে পড়ছো, এখানেই থাকো। না মাম্মা, আমি নতুন স্কুলে পড়বো। আমি এখানে মোটেও পড়তে চাই না। প্লিজ না মাম্মা, রাজি হয়ে যাও না। আমি এখানে পড়বো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে কাল নান্নু আঙ্কেলের সাথে পাঠিয়ে দেব। তুমি আর নিতু ওই স্কুলে ভর্তি হয়ে যাবে, কেমন? ও
ওকে মাম্মা, ইউ আর দ্য গ্রেট। পরদিন নিতু আর নিপুণ সেই স্কুলে ভর্তি হয়ে যায়। সেই স্কুলে ভর্তি হওয়ার পর সব থেকে বেশি খুশি হয় নিপুণ। স্কুলে যাবার পর সে মিঠুনের কেবিনে গিয়ে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আরে বাবা, এ তো দেখছি আমার সোনা মেয়েটা। ইয়েস, আমি তোমার সোনা মেয়ে। আমার জানো মাম্মাকে কনভিন্স করতে কত সময় লেগেছে। এখন আমার চকলেটস দাও। তুমি না বলেছিলে আমায় চকলেট দেবে, এখন আমার চকলেটস দাও। আরে বাবা, আমি তো ভুলেই গেছি। আমার না মনেই নেই তোমার জন্য চকলেটস আনতে। হ্যাঁ, আমি জানি তো তুমি আমায় মোটেও ভালোবাসো না, শুধু শুধু মুখে মুখেই বলো ভালোবাসলে আমার জন্য চকলেট আনতে। কে বলেছে আমি আমার এই সোনা মেয়েটাকে ভালোবাসি না? তোমার জন্য চকলেটস আছে আমার কাছে। সত্যি বলছো আমার জন্য চকলেটস আছে? হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু আজ তুমি চকলেট একা খাবে না, তোমার বোন নিতুকে দিয়েও খাবে, ঠিক আছে? ওকে, আমি খাবো আমার বোনকে দিয়ে। এবার দাও। আমি চকলেট দিচ্ছি, এটা নিয়ে এখনই তোমার ক্লাসে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তখন নিপুণ চকলেটসগুলো নিয়ে তার ক্লাসে চলে যায়। সেদিন মিঠুন নিতু আর নিপুণের ফর্মটা দেখছিল। তখনই তাদের মায়ের নামটা দেখে মিঠুনের চোখ সেখানে আটকে যায়, আর তারপর বলে, নীতি, ও কি আমার নীতি? কিন্তু এটা কিভাবে সম্ভব? ধুর, আমিও না, কি যে হয়ে যাচ্ছে আমার। এই বাচ্চা দুটোর সাথে দেখা হবার পর থেকে আমার বারবার মনে হচ্ছে এরা আমার সন্তান। এখন ওদের মায়ের নাম দেখে মনে হচ্ছে ও আমার নীতি। এটা তো কখনোই সম্ভব হতে পারে না। আর একই নামের মানুষ তো অনেক হতে পারে। এটা নিশ্চয়ই আমার ভুল। যাই হোক, আমি আমার কাজ করি। আর আমার নীতিকে আমি সত্যি একদিন অবশ্যই খুঁজে বের করব, সাথে আমার দুই মেয়েকেও। এভাবে বেশ কয়েক মাস চলে যায়। একদিন নিপুণ তার মাকে বলে, মাম্মা, একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো। তুমি আজকাল অনেক বিজি হয়ে গেছো, তাই না? হ্যাঁ মা, তা তো একটু হয়েছি। নতুন স্টুডেন্ট জয়েন করেছে তো, তাই ওদের পিছনে একটু বেশি সময় যাচ্ছে আমার। হ্যাঁ, তাই তো দেখতেই পাচ্ছি। এখন তো তোমার আমার আর নিতুর উপর কোনো দায়িত্ব নেই। আগে তো আমাদের দুজনকে স্কুলে নিয়ে যেতে আর নিয়ে আসতে, আর এখন তো কিচ্ছুই করো না। আমার মেয়েটা দেখছি খুবই রাগ করেছে। তো রাগ করবো না, সবার মাম্মা তাকে নিয়ে যায়, আর তুমি আমাদের নিয়ে যাও না। কি রে নিতু, তুইও কিছু বল। হ্যাঁ মা, আমাদেরও খুব ইচ্ছে করে তুমি নতুন স্কুলে আমাদের নিয়ে যাবে। তুমি তো আমাদের নিয়েই যাও না, আমাদের একাই যেতে হয়। তোমরা একা কোথায় যাও? তোমরা তো নান্নু কাকুর সাথে যাও না। আমরা কিছু জানি না মাম্মা, আজকে তুমি আমাদের নিয়ে যাবে। মাম্মা, আজ আমি খুব ব্যস্ত, তোমরা আজ চলে যাও। তোমাদের স্কুল ছুটি হলে আমি তোমাদের নিয়ে আসবো, কেমন? ঠিক আছে মাম্মা। সেদিন স্কুল ছুটি হবার পর নিতু আর নিপুণ দুজন গেটের সামনে দাঁড়িয়ে ছিল। তখন নিপুণ নিতুকে বলে, দেখেছিস মাম্মা আজও এলো না, এত লেট হয়ে গেল। মামা এখনো এলো না কেন বলতো? এখন মাম্মা আমাদের মোটেও ভালোবাসে না। এটা তুই কি বলছিস নিপুণ? মাম্মা হয়তো অনেক বিজি আছে, এর জন্য মাম্মা আমাদের কাছে আসতে পারছে না। আর তাছাড়া মাম্মা কত কষ্ট করে আমাদের জন্য। মাম্মার উপর তোর আমার কথা বলা উচিত নয়। যাই হোক, আমরা তো একা একা যেতে পারবো, চল আমরা বাড়ি চলে যাই। ঠিক তখনই মিঠুন সেখানে চলে আসে আর বলে, আমার সোনা মা দুটো এখানে কি করছে? তোমরা কি আজ বাড়ি যাবে না? ও তার আঙ্কেল, তুমি জানো তো আজ মা আসতে চেয়েছিল, কিন্তু এখনো এলো না। কেমন লাগে তুমিই বলো? তাই তোমাদের মা এখনো আসেনি? না, এটা তো মোটেও ঠিক হয়নি। তাহলে কি আমি আমার মেয়ে দুটোকে লিফট দিয়ে দিই? ঠিক আছে, আজকে আমি স্যার আঙ্কেলের সাথে বাড়ি যাব। কি মজা! না না, আমরা আপনার গাড়িতে যাব না, মাম্মা দেখলে অনেক রাগ করবে। তুমি তোমার মাম্মাকে খুব ভয় পাও, তাই না নিতু? হ্যাঁ স্যার, আমি আমার মাম্মাকে অনেক ভয় পাই। আমার মামা অনেক রাগী, আবার অনেক ভালো। একবার রেগে গেলে আমার মাম্মার মাথায় কিছু থাকে না। তখনই সেখানে নীতি চলে আসে আর বলে,
আমার নামে কি উল্টোপাল্টা কথা বলছো বলো তো দেখি, আমি কি করি? নীতির কথা শুনে মিঠুন অনেক হতভম্ব হয়ে যায়। নীতি থাকে মিঠুনের পিছনে দাঁড়িয়ে, এর জন্য মিঠুন তার চেহারা দেখে না। তখন নিতু বলে, না মাম্মা, তেমন কিছুই বলছিলাম না, এই তো তুমি আসছিলে না তাই বলছিলাম। কি মজা, তুমি চলে এসেছো, তুমি আমাদের কথা রেখেছো, তুমি আমাদের সুপার মাম্মা। তখন মিঠুন মনে মনে বলে, কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে, একদম আমার নীতির মতো। একবার পিছনে তাকিয়ে দেখি তো সত্যি আমার নীতি কিনা। মিঠুন পিছনে তাকাতেই নীতিকে দেখে সে আরো অবাক হয়ে যায়। সাথে সাথে নীতিও মিঠুনকে দেখে অনেক অবাক হয়ে যায়। আর তখন তাদের দুজনের মুখ থেকে একসাথে বের হয়, তুমি? এই ছিল আজকের গল্প সুপার মা পার্ট 5। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।